হ্যালো বন্ধুরা, আমি আবার ব্যাক করলাম আজকে সেই মানডে। আমার লন্ডন জীবনের আপনার নাম্বার 3 নাম্বার পর্ব নিয়ে আমি কিছুক্ষণ সময় কাটাবো আপনাদের সাথে। সো আপনারা জানেন আমার নাম জাহিদ আজাদ। আমি লাস্ট পর্বে আমি আলোচনা করেছিলাম আমার বারাত ল ডিগ্রি আমি কিভাবে নিলাম এবং সেই সময়কার কথা। তো আমার বার যখন কমপ্লিট হয়ে গেল তখন আমার প্ল্যান ছিল পিপলেজ করব, যেটাকে আপনার ইন্টার্নশিপ বলেন, করে এখানে প্র্যাকটিস করব। কিন্তু সমস্যা হলো যে আমরা যারা ফরেনার তাদের জন্য পিপলেজটা পাওয়া তুলনামূলক একটু কঠিন। তো যা হোক, তো ওই দিকে আর যাওয়া হয়নি। তো আমি আমার ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলাম। আমি কয়েকটা মজার কথা বলবো আপনাদেরকে, যেটা আজকের বিষয়বস্তুটা হলো, সেটা হলো যে আমার মজার জীবন। অনেক কষ্ট করছি, কিন্তু কষ্টের মাঝখানে বয়স তো অনেক বয়স্ক ছিলাম না। সো আলটিমেটলি আমার মজা করার বয়সটা ছিল। কিন্তু যতই আমি কাজ করি না কেন, মজা কিন্তু মজার জায়গায়। মজা কিন্তু কখনো ডানে বামে যাবে না। তো মজাটা আমি কি করে করলাম এত ঘন্টা কাজের ভেতরে, এত পড়াশোনার চাপের ভেতরে? ধরেন হঠাৎ করে আমার কলিগরা বলল যে আমি কাজ সকাল 6টায় কাজ শুরু করলাম, একটা কাজ শেষ করলাম হলো আপনার সন্ধ্যা 6টার সময়। সেকেন্ড কাজ শুরু করলাম আপনার সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত। থার্ড কাজ শুরু করলাম রাত 11:30 থেকে 1:30 অথবা 1টা পর্যন্ত। করার পরে আমার কলিগরা বলল অথবা ফ্রেন্ডরা বলল যে জাহিদ, পার্টিতে চলো। বয়স কম, অবশ্যই আমার চিন্তা ধারণা এখনকার মতো না। তো লেটস গো। কি করলাম, আমার কাজের ওখানে, বেশিরভাগ কাজের ওখানে আমার শাওয়ার ফ্যাসিলিটি ছিল। তো কুইক শাওয়ার করলাম, কাপড় যেটা ছিল ওটা মোটামুটি যেটা পরা যায় সেটা পরলাম। অথবা আপনার এমন সময় দেখা গেছে যে বাসা খুব বেশি দূরে না হলে আমি বাসা যে চেঞ্জ করে আসছি, চেঞ্জ করে এসে চলে গেছি পার্টিতে। সারা রাত বন্ধুদের সাথে মজা করছি, করে আপনার সকাল, নর্মালি এখানে রাত 3টার সময়, সাম ক্লাবে 4টার সময় আপনার এরা বন্ধ করে দেয়। তো এটা আবার আফটার পার্টি, এখানে আরেকটা ক্লাব আছে। তো যখন 3টার সময় আমাদের অথবা 4টার সময় আমাদেরকে বের করে দিচ্ছে, তখন আমরা আফটার ক্লাবে আর একটা পার্টির একটা ভেন্যুতে চলে যাচ্ছি। আচ্ছা, গেলাম ওখানে যে আমরা কিছুক্ষণ মজা করলাম, করে সে অ্যাজ এন এক্সাম্পল 5টার দিকে আমরা পার্টি শেষ করলাম, করে বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করে গোসল করলাম, আবার গোসল করে অফকোর্স ফ্রেশ হয়ে আপনার চেঞ্জ করে ঘুমানোর সময় নাই, কারণ 6টা থেকে কাজ শুরু। তো আবার কাজে চলে গেলাম, সেম রুটিন, কাজ শেষ করলাম। তো এমনও দেখা গেছে যে অনেক সময় আমি একটানা আপনার মনে করেন যে 48 ঘন্টা চলে গেছে, অথবা 30, 35, 40 ঘন্টা চলে গেছে আপনার ঘুম হয়নি। এটা আমার নিজের চয়েস ছিল। এটা কিন্তু এমন না যে আমি সারাদিন কাজ করতাম, তা না। তো সেই সময়টায়, সেই সময়টা হলো আমার কাজ শেষ হওয়ার পরে আমি বাসায় যে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর টাইম ছিল, 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমের বদলে আপনি 5 ঘন্টা আমি মজা করছি বন্ধুদের সাথে। এখন আপনারা বলতে পারেন যে কষ্ট হতো না? অবশ্যই কষ্ট হতো, কিন্তু ওই যে মজাটা। তারপরে মনে করেন যে যেদিন একদিন ডে অফ নিতাম, ডে অফ নিয়ে কোথায় চলে যেতাম, সকালবেলা চলে যেতাম একেবারে কোনো রকম 6-7 ঘন্টা ঘুমায় একেবারে চলে যেতাম লন্ডনের বাইরে, কয়েক বন্ধু মিলে লন্ডনের বাইরে যে আপনার সারাদিন ঘোরাঘুরি করতাম। ঘোরাঘুরি করে অবশ্যই ড্রাইভ করতাম। তাহলে আপনি বোঝেন যে কাজ করার পরে আপনার টায়ার্ড থাকতাম, তারপরেও ড্রাইভ করতাম। রেড বুল তো আল্লাহর মাবুদ, রেড বুল যে কি পরিমাণ, মানে আমি রেড বুলের উপরে আমার লাইফ লিড করছি তার কল্পনা করা যায় না। একটা সময় দেখা গেছে 3টা রেড বুল খাওয়ার পরে রেড বুলের কাজ হয় না, মানে 3টা রেড বুল পর পর খাচ্ছি, কিন্তু থার্ড রেড বুল খাওয়ার পরে আর কোনো রেড বুলের কাজ হয় না। কারণ এত রেড বুল খাইছি, এত রেড বুল খাইছি জীবনে, যে রেড বুল খেতে খেতে রেড বুলের যেই ঝাঁজ অথবা যেই আপনার যে পাওয়ারটা, এটা শরীরে সামহাউ এটা আর কোনো কাজ করেনি। তো সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে রাতের বেলা বাসায় আসছি, বাসায় এসে আবার
অফকোর্স হাউস শেয়ার করতাম। হাউস শেয়ার করলে যেটা হয়, হাউসমেটদের সাথে একটা ফান শুরু হয়। তো এখানে আমার লন্ডনে আসার পর আমার কয়েকটা বন্ধু, যাদেরকে বলবো ছোট ভাই বলি, বড় ভাই বলি, বন্ধু বলি, কয়েকজন বন্ধু আমার আহ, মানে খুবই সুন্দর বন্ধুত্ব বিল্ড আপ করে। তার ভেতরে কয়েকজনের নাম আমি বলবো। একজন ছিল আমার বন্ধু পিয়াস, সে এখন এখানে আছে। আর একটা ছোট ভাইয়ের সাথে পরিচয় হলো, তার নাম হলো সোহান, সে এখন ডক্টর সোহান। সে আমাদের সাথে ছিল অনেক দিন, আমরা অনেক সময় কাটেছি একসাথে, খুবই ভালো ছেলে। তো তার সে বিয়ে করে, বাংলাদেশ থেকে বউ আনে, বউকে পড়াশোনা শেষ করানো হলো, সেও ডক্টর হলো। কয়েক মাস আগে সে ইয়ে নিল গ্রিনিচ ইউনিভার্সিটি থেকে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, তার ভিতরে আরো কয়েকটা নাম মনে ভুললে হবে না। আমি গতবার বলেছিলাম যে জাহিদ, তার নামও ছিল তারেক স্ল্যাশ জাহিদ। তারপরে ছিল হাসান ভাই, তারপরে সুমন, তারপরে যিশু, তারপরে অনেকে আমাদের সাথে, বাপ্পি, আমাদের সাথে অনেক, মানে নাতাশা, অনেক আননোন লোক, যাদেরকে আমি চিনি না, তারা আস্তে আস্তে করে আমাদের সাথে এমন বন্ধুত্ব অথবা এমন ক্লোজ হয়ে গেল যে যেটা নিজের ভাই বোন বাবা মা থেকেও আপন মনে হয় বিদেশে। তো এখন আর কি কি মজা করছি, আর মজা বলতে করছি হলো আপনার, একদিন আমার মনে আছে যে আপনার আমি কাজ শেষ করলাম, কাজ শেষ করে আমার ফ্রেন্ডরা বললো যে চলো ক্লাবে যাই। গেলাম ওখানে, যে আমরা বাঙালিরা যারা, আসলে আমরা তো, মানে আমাদের সময়ের কথা বলছি, কারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট বাংলাদেশে অবশ্যই। ব্যাক ইন 2004-05 এর দিকে আমরা কিন্তু যারা বাংলাদেশ থেকে আসছি, আমরা কিন্তু বাংলাদেশে ক্লাবিং কি জিনিসটা অথবা করার স্কোপটা ছিল না। এখানে আসার পরে তো মাথার ভিতরে মনে করেন যে ওয়াও, হোয়াট ইজ দিস। তো আমি ওখানে যাওয়ার পরে যেটা লক্ষ্য করে দেখলাম যে আমাদের অনেক 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 বাঙালি ফ্রেন্ডরা অথবা কলিগরা অথবা ভাইরা ছিল, যারা ক্লাবে যেত, যে করতো কি, ওরা ড্রিঙ্কস করতো। ড্রিঙ্কস করে লিমিট বুঝতো না, কতটুকু খেলে সে ঠিক থাকবে, কতটুকু খেলে সে বেতাল হবে। যাওয়ার কিছুক্ষণের ভেতরে মনে করেন যে ড্রিঙ্কস করে কি অবস্থা, ক্লাবের ভেতরে বমি টমি করে একদম যাচ্ছে না তাই। তো সবাই না, বেশিরভাগই। তো একটা ভালো দিক ছিল আমার জন্য যে আমি যেহেতু ড্রিঙ্কস করতাম না, সে তো আমি মজা নিতাম। মজা এমন না যে আমি খেয়ে টাল হয়ে যাচ্ছি তা না, আমি খাওয়া দেখতাম, ইভেন খাওয়াইছিও, কারণ বন্ধু বান্ধব থাকলে যেটা হয়, কিন্তু নিজে খাইনি। এই একটার জন্যে আমি এনজয়টা বেশি করতে পারছি। আমি দেখছি সবাই কি করে তাল থেকে বেতাল হয়। তো এই ধরনের অনেক মজা করছি। পিকনিকে যেতাম, আপনার এখানে বারবিকিউ পার্টিটা খুব বেশি প্রচলন আমাদের লন্ডনে তখন ছিল, এখনো আছে। বাংলাদেশে তেমন ছিল না আমি যখন আসছি, এখন হয়তো বা অনেকে আছে, কিন্তু তখন ছিল না। তো এই মজাগুলা করছি জীবনে। তো আপনাদের সাথে এই কথাগুলোর উদ্দেশ্যটা হলো যে আমার 2টা পর্বে আমি অনেক কষ্টের কথা বলছি, অনেক দুঃখের কথা বলছি। এখানে মানুষ যেটা করে, এখানে মানুষ কাজ করে, টাকা ইনকাম করে, এই টাকা ইনকাম করে টাকাটা পার্টি করে, ড্রিঙ্কস করে, জামা কাপড় কেনে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং দেশে টাকা পাঠায়। তো আমরা যারা বিদেশে থাকি, তাদের সবার পক্ষ থেকে আমি কয়েকটা কথা বলি। সেটা হলো যে আমরা বাংলাদেশে যখন যাই, তখন আমরা কিন্তু সবার জন্য যতটুকু পারি সাধ্য অনুযায়ী টুকটাক জিনিসপত্র আমরা নিয়ে যাই। এতে বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন আমি রিসেন্টলি দেখছি, কারোর জন্য কিছু নিয়ে গেলে সবাই কিন্তু খুব খুশি হয় না। কারণ কি জানেন? কারণ বাংলাদেশে কিন্তু সবার টাকা আছে। বাংলাদেশে টাকার অভাব আছে, এই জিনিসটা কথাটা বললে ভুল হবে। আমাদের টাকার অভাব আছে, বাংলাদেশ টাকার অভাব নাই। তো তারা যখন তখন যে কোনো কিছু যেভাবে কিনতে পারে, আমরা পারি না। আমাদের লিমিটেশন আছে,
আমাদের ইনকামের লিমিটেশন আছে, আমাদের খরচের লিমিটেশন আছে, বাট বাংলাদেশের লিমিটেশন নাই। তো তাতে হয় কি, আমি যে জিনিসটা আমার একটা আত্মীয়র জন্য, বন্ধুর জন্য, অথবা একটা পাড়া প্রতিবেশীদের জন্য নিয়ে যাচ্ছি, সেই জিনিসটা তারা ওখান থেকে রেগুলার কেনে। তো তারা চিন্তা করে এই মাত্র 1,000 টাকার একটা জিনিস নিয়ে আসছে আমার জন্য। কিন্তু লোকটা ভুলে যায় যে আমরা যারা যাই বাংলাদেশে, তারা ওই একজনের মতো আরো 30 জনের জন্য আমরা জিনিস নিয়ে যেতে হয়। তো সম্পর্ক অনুযায়ী কারোর জন্য 20,000 টাকার জিনিস, কারোর জন্য 30,000 টাকার জিনিস, কারোর জন্য 10,000 টাকার জিনিস। তো এই করতে করতে দেখা যায় যে আমরা সারা বছরে যেটুকু কামাই সেভ করি, তার একটা বড় অংশ আমাদের খরচ হয়ে যায় বাংলাদেশ যখন আমরা যাই। এখানে কিন্তু যারা নিচ্ছে তারা কিন্তু আসলে দায়ী না, কারণ দায়টা হলো যারা আমরা নিয়ে যাচ্ছি। আমরা নিতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছি যে সবাইকে দেখাতে দেখাতে যে আমরা বিদেশে থাকি, মানি ডাজন্ট ম্যাটার, আরে কত টাকা লাগবে তোর, এই ভাবটা দেখাতে যে আমরা যে ভুলগুলা করি, সেটা হলো যে বাংলাদেশে যখন আমরা যে বসি একটা জায়গায়, তখন দেখবেন যে যে বিদেশ থেকে যাচ্ছে সে টাকা খরচ করে, আর আপনার বন্ধু বান্ধব যখন বাইরে থেকে এখানে আসে তখন কিন্তু আপনি খরচ করেন। তার অর্থটা কি, যখন আপনি দেশে যাচ্ছেন তখন আপনি বড় লোক, আপনি খরচ করবেন। আর যখন আপনি আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন এদেশে আসছে আপনার কাছে, তখন তারা তো বিদেশে আসছে, খরচ কে করবে? আপনি করবেন। তাহলে আমাদের জন্য যে গেলে খরচ, কেউ আসলে খরচ। তো তাতে দেখা গেছে যে আমাদের আসলে আমাদের কষ্টটা আমরা যারা থাকি এবং এখানে ছিলাম অথবা আসি, তারা বুঝবে। আমি যে কথাগুলো বলতেছি এটা কিন্তু যারা বাইরে আসেননি অথবা আসার ইচ্ছা পোষণ করেননি অথবা সৌভাগ্য হয়নি তাদের জন্য না, যারা অলরেডি আসছেন, দেখছেন, থাকছেন, গেছেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমাদের এই যে টাকার মানটা আমাদের কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য অথবা আমাদের কিছু কলিগদের জন্য, আমাদের কিছু বাংলাদেশিদের জন্য এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি যে একটা জিনিসের ভ্যালুটা এত কমায় ফেলছি যে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই যে জিনিসটা নিল সে কি পছন্দ করলো। তো এই ক্ষেত্র থেকে আমি যেটা ডিসিশন নিয়েছি বেশ কয়েক বছর আগে, আমি এখন বাংলাদেশে যাওয়ার সময় কারোর জন্য কিছু নিয়ে যাই না। এখন সবাই চিন্তা করতে পারে কেন, কারণ আমি দেখছি না দিলে ওকে, আমার জন্য কিছু নিয়ে আসেনি, কিন্তু আপনি দিলে কিন্তু খারাপ হচ্ছে। তো আমি না দিয়ে আমি চেষ্টা করি এই টাকাটা আমি আমার জন্য আমি এনজয় করব। কারণ আমি কিন্তু বাংলাদেশে যে সবার জন্য খরচ করে আপনি কারোর মন ভরাতে পারবেন না, কাউকে আপনি খুশি করতে পারবেন না, তাহলে আপনি কেন করবেন এটা, তাই না? তো যা হোক, তো আমি আর একটা কিছু আমি বাবা মা নিয়ে কয়েকটা কথা বলি এই পর্বে, যে যাদের আমাদের বাবা মা আছে অথবা যাদের আমাদের বাবা মা বেঁচে আছে বলবো, তাদের জন্য এই কথাগুলো আমার, যে আমার বাবা মারা গেছে আপনার বেশ অনেক বছর আগে। তো বাবা যতদিন ছিল একটা আলাদা অনুভূতি ছিল, একটা আলাদা সাহস ছিল। বাবা মারা যাওয়ার পরে কিন্তু সাহস অনেকটা কমে গেছে, বাংলাদেশে কিছু করার ক্ষেত্রে কমে গেছে। বড় কিছু করার আগে সাহস যে একটা জোগাতো আব্বু, সেই সাহসটা নাই। আম্মুরা তো আম্মুরা কিন্তু সব দিকে ঢেকে রাখে, কিন্তু বাবারা কিন্তু একটা অন্য ভূমিকা পালন করে। আপনার কোনো সমস্যা হলো, আপনার ব্যথা লাগলো, আপনি দৌড় দিয়ে আম্মুর কাছে যাচ্ছেন, যে বলছেন আম্মু আমার ব্যথা লাগছে, আম্মু একটা আদর করে দিল। কিন্তু যখন কোনো ফাইন্যান্সিয়াল অথবা যখন কোনো আপনার ক্যারিয়ার, যখন কোনো একটা বড় কিছু হয়, তখন আপনারা যান বাবার কাছে। সেই ক্ষেত্রে বাবা মার যেই অবস্থানটা, এটা কিন্তু দুইটা ভিন্ন জায়গায়। কেউ কারো থেকে ছোট না, কেউ কারো থেকে বড় না। তো যাদের বাবা মা বেঁচে আছে আমি তাদের জন্য বলবো, আপনারা প্লিজ 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 তাদেরকে কিছু সময় দেন, তাদের কিছু সম্মান করুন। আর চেষ্টা করবেন যাদের আপনারা বুঝতেও পারবেন না যে আপনার বাবা এবং মা মারা না যাওয়ার আগ পর্যন্ত যে তারা আপনাদের কাছে কতটুকু মূল্যবান। যাদের বাবা নাই অথবা মা নাই অথবা দুজনই নাই, তারা আমার কথাগুলো উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমি বাবা মার সম্বন্ধে যে মাত্র 2টা লাইনই বললাম, এই 2টা লাইনের মর্মটা কি।
তো সবাই ভালো থাকবেন, বাবা মাকে ভালোবাসবেন, বাবা মার যতদিন বেঁচে থাকে একটু চেষ্টা করেন সময় দেওয়ার জন্যে, কারণ মারা গেলে তার সময় দিতে পারবেন না। তো যতটুকু পারেন সময় দেন, যতটুকু পারেন আদর করেন, যতটুকু পারেন আদর নেন, এবং যতটুকু পারেন সব কিছুর সম্বন্ধে জিজ্ঞাসা করেন। ইভেন আপনার কোথায় কোন প্রপার্টি আছে আপনার বাবার অথবা মার, জাস্ট জিজ্ঞেস করেন। আপনি নিবেন না, কিন্তু আপনার বাবা যদি আপনাকে ক্লারিফাই করে যায় যে আমার এই 10টা সম্পত্তি আছে অথবা এই জিনিসগুলো আছে, তখন আপনারা বুঝতে পারবেন যে বাবা মারা যাওয়ার পরে আপনাদের জন্য কতটা ইজি হবে সম্পত্তিগুলা পাওয়া, অথবা যেহেতু সেটা আপনাদের জন্যই করছে, কিন্তু তারা খেয়ে না খেয়ে কষ্ট করে আপনাদের জন্যই করছে। তো ভালো থাকবেন আর মজা করতে থাকবেন, আর ওয়েট করবেন আমার নেক্সট এপিসোডের জন্য। ওই এপিসোডে থাকবে কি করে আপনি টাকা কামাবেন, কি করে আপনি বড় লোক হবেন, এবং কি করে আপনি ইনভেস্ট করবেন। হ্যাভ এ গ্রেট ডে গাইজ, বাই বাই।